পরিবার কত, এরকম একটা ফিল্ড স্টাডি আপনারা যেটা করেছেন, এটা অত্যন্ত চমৎকার এবং জাতীয় রাজস্ব বোর্ডের পলিসি নির্ধারণে অত্যন্ত সহায়ক হবে। তাই ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আপনাদেরকে যে আপনারা জাতীয় রাজস্ব বোর্ডের হয়ে কাজটা করছেন। তাই আপনাদের সবার উদ্দেশ্য বেশি পাওয়া নেই। এই পর্যায়ে আমি কতগুলো বিষয়ে আলোচনা করতে চাই। আজকে যারা বক্তারা ছিলেন তাদের একটা বিষয়ে কারো কোনো সন্দেহ নেই যে তামাক আমাদের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শুধু স্বাস্থ্য নয়, পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থনৈতিকভাবে ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে তামাকের ভালো দিক খুঁজে বের করা আসলেই কঠিন হবে। এবং একজন তো বলেছেন যে তামাক আসলে হারাম কি হালাল সেই ব্যাখ্যা হয়তো ধর্মসচিব মহোদয় আছেন, তার দিতে পারবেন। কিন্তু হারাম হালালের দিকের আগেও আমি এই কথা বিশ্বাসে বলতে পারি যে তামাকের ভালো দিক খুঁজে বের করা খুব কঠিন, হয়তো অসম্ভব। তো তামাক যত ভাবে পারা যায় আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি, কিন্তু এই তামাক একটা ইতিহাস আছে, সেটা চলছে, সেই প্রাচীনকাল থেকে চলছে এবং লোকজন ব্যবহার করছে। এবং ইন্টারেস্টিংলি আমাদের এত প্রচারণা, এত ট্যাক্স বাড়ানো, এত কিছু কোনো তামাকের ব্যবহার কিন্তু প্রতি বছর বেড়েছে এবং তামাক কোম্পানিগুলো কখনো দেউলিয়া হয়েছে এরকম কিছু। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, প্রফেসর হচ্ছেন সাবিউল লাহিন শিমুল, একটা ইন্টারেস্টিং ব্যাপার, উনি যে বিষয়ের প্রফেসর, একই বিশ্ববিদ্যালয় উনি 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছেন। আমি 2002 সালে একই বিষয়ে ডিগ্রি দিয়েছি ওনার প্রতিষ্ঠান থেকে। আমি হেলথ ইকোনমিক্সে একজন মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার্স করবার পরে আবার হেলথ ইকোনমিক্সে মাস্টার্স। তো এই বিষয়ে আমার নিজেরই কিছু লেখাপড়া আছে এবং বর্তমানে আমি জাতীয় রাজস্ব বোর্ডে এই তামাক বিষয়ের যে ডেস্কটা আছে সেখানে সাথে সম্পৃক্ত। তো আমার জনস্বাস্থ্য থেকে শুরু করে পাবলিক পলিসি, জনস্বাস্থ্য, হেলথ ইকোনমিক্স, এই সবগুলো বিষয়ে কিছু কিছু জ্ঞান অর্জিত হয়েছে। আর এর আগে আমি বাংলাদেশ ব্যাংকেও চাকরি করেছি, তো আমার কিছু অভিজ্ঞতা হয়েছে বিষয়ে। আপনারা যা বলেছেন তার সাথে একমত না হয়ে আমার কোনো উপায় নেই, অবশ্যই একমত হবার মতোই বিষয়। এখানে আপনারা একটা বিষয় খুব প্রশংসা করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের, সেটা হচ্ছে আমাদের যে তামাকের উপরে যে ডিউটি ট্যাক্স আরোপ করা আছে এটার পরিমাণ হচ্ছে 83%। অর্থাৎ 100 টাকা যদি তামাক সিগারেট কেউ কেনে, ভোক্তা যদি 100 টাকা সিগারেট কেনে, এর মধ্যে 83 টাকায় দিয়ে যায় 60 টাকা। আর বাকি যে 17 টাকা থাকে, এই 17 টাকা পায় সিগারেট কোম্পানি। এই কোম্পানি এই 17 টাকার মধ্যে তার ম্যান পাওয়ার, তার র ম্যাটেরিয়াল, তার প্যাকেজিং, তার মেশিনারি, সমস্ত খরচ বহন করে এই 17 টাকা। তারপরেও কিন্তু কোম্পানিগুলো এই 17 টাকা থেকেই বেশ ভালো মুনাফা করে এবং কর্মচারীদেরকে ভালো বেতন দেয় এবং তারা বেশ ভালো, অবশ্যই সমাজের আপার ক্লাসের অবস্থান করে তারা। তো দেখা যাচ্ছে এই 17 টাকায় অনেক টাকা, সেখানে সরকার দিয়ে যাচ্ছে 83 টাকা। এবং এই বিষয়টা দেখলাম যে আমাদের হেলথ ইকোনমিক্স স্যার উনিও খুব প্রশংসা করেছেন জিনিসটা, যে খুব ভালো জিনিস যে আমরা এত % ডিউটি আরোপ করেছি। এখন স্যারের চাহিদা হলো যে আমরা যে প্রাইস লেভেলটা এফবিআর থেকে ঠিক করে দিয়েছে সেটা আমরা অনেক বেশি বাড়ানোর সুযোগ আছে। অর্থাৎ স্যার যে উদাহরণটা দিলেন যে করোনার সময় 39 টাকা যে সিগারেট ছিল, সেই সিগারেটটা এখন নিঃসন্দেহে 101 টাকা হতে পারে। অন্যান্য যে জিনিসপত্রের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, খাদ্যপণ্যের দাম বেড়েছে, বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। স্যার একটা উদাহরণ দিলেন প্রদেশে কলার দামের সাথে, শ্রীলঙ্কা কলার দামের সাথে। তো এই পরিপ্রেক্ষিতে 39 টাকাকে 101 টাকা করা যায়, এটা হচ্ছে একটা প্রস্তাব, খুবই চমৎকার প্রস্তাব। এবং এই প্রস্তাবের সাথেও আমাদের একমত না হবার কোনো কারণ। প্রাইস লেভেল বেড়েছে, সবকিছু প্রাইস লেভেল যদি বাড়ে তাহলে সিগারেট বাড়বে না। আচ্ছা, এখন কিন্তু সিগারেট আমরা শব্দটা উচ্চারণ করছি, একজন স্যার অলরেডি বলেছেন শুধু সিগারেট না, নন স্মোকিং টোবাকো যেটা, যে সিগারেট শুধু ধোঁয়া দেখা যায়, যে তামাকের ধোঁয়া দেখা যায় না, সেটাও কিন্তু যথেষ্ট ক্ষতিকারক এবং আরো বেশি ক্ষতিকারক। এবং আমি দেখেছি আমার বাড়ি কিন্তু উত্তরবঙ্গে, আমাদের সিগারেট যেসব অঞ্চলে উৎপাদিত হয় সেসব অঞ্চলে বাক্যকে কাজ করবার আমার অভিজ্ঞতা।
আমি যশোর, কুষ্টিয়া, নিয়াজেও কাজ করেছি, রংপুরেও কাজ করেছি। তো এই তামাক প্রধান এলাকাগুলোতে আমি দেখেছি যে এই নন স্মোকিং টোবাকো, সাদা পাতা, কাঁচা পাতা, গুল, এগুলোর ব্যবহার কিন্তু ব্যাপক। এবং এগুলো আমাদের যে পরিসংখ্যান দেয়, আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদেরকে আপনাদের মতো প্রতিষ্ঠান ইভেন্ট করেন পরিসংখ্যান গুলো দিয়ে, আপনারা যদি এদিকেও একটু নজর দেন তাহলে আমার ধারণা আপনারা পেয়ে যাবেন যে 50% নন স্মোকিং টোবাকো ব্যবহৃত, স্মোকিং টোবাকো এবং নন স্মোকিং টোবাকো 50-50 ব্যবহৃত। সো এইখানেও আমরা কিন্তু অলরেডি ট্যাক্স রেট এবং প্রাইস সবকিছুই বাড়িয়ে রেখেছি। তারপরেও আপনারা যদি আমাদেরকে তথ্য দিয়ে, গবেষণামূলক তথ্য দিয়ে যদি সহায়তা করেন, এটা আমাদের পলিসি ইমপ্লিমেন্টেশন অবশ্যই সহায়ক হবে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, সংবাদকর্মী, তারপরে আমাদের বিভিন্ন এনজিও এবং আদার সোশ্যাল বডি তাদের মধ্যে একটা সমন্বয় এবং তাদের মধ্যে থেকেই আমরা আমাদের পলিসিগুলোকে এমনভাবে ডেভেলপ করতে চাই যাতে এই পলিসিগুলো ডেভেলপ করার ফলে সমাজে কোনো রিপারকেশন না পুরস্কার। যেমন একটা প্রচারণার কথা বলা হলো যে যদি সিগারেটের ব্যাপার আনা হয় তাহলে 2 লক্ষ শ্রমিক বা 2 লক্ষ দোকানদার বেকার হবে বা অসংখ্য শ্রমিক বেকার হবে, এরকম যে কথা এগুলো প্রচারণাও কিন্তু আছে। এখন এটার বিপরীতে আপনারা যদি যথেষ্ট পরিমাণ জনমত পায় এই সমাজকর্মী, মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং আপনাদের মতো এনজিও এবং দলের যে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে, তাহলে এনজিও এর উপর কাজ করার সুবিধা হবে। আমরা কিন্তু এদেশেরই তেলে জলে গড়ে ওঠা মানুষ এবং আমাদের চিন্তাধারা কিন্তু আপনাদেরকে কোনো ব্যতিক্রম কোনো কিছু না। তো আমরা অবশ্যই চাইব যে মানুষের জনস্বাস্থ্য যাতে ভালো থাকে, পরিবেশ ভালো থাকে এবং একই সঙ্গে সরকারের রেভিনিউ এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের যে বিষয়টা সেটাও যাতে বলে। আচ্ছা, এখন কিছু পলিসি লেভেলের কথা আছে। যদি আমরা সিগারেটের দাম বাড়িয়ে দিই, তাহলে একটা কথা হচ্ছে যে ইলিসিট সিগারেটের পরিমাণ বাড়বে। ইলিসিট সিগারেট হচ্ছে অবৈধভাবে আমদানি করা সিগারেট, অথবা দেশে এমন সব প্রতিষ্ঠানে সিগারেট তৈরি করবে যেসব প্রতিষ্ঠান আমাদের ধরাছোঁয়ার বাইরে নজরে, হয়তো আন্ডারগ্রাউন্ডে একটা বাংকার বানিয়ে তারা সিগারেট তৈরি করবে। কারণ আপনারা প্রথমেই দেখেছেন যে সিগারেট তৈরি করা কিন্তু খুব লাভদায়ক, অল্পতেই অনেক বেশি ট্যাক্স যেহেতু সিগারেট বানাচ্ছে বা বিড়ি বানাচ্ছে, সেটা বাচ্চাটার জন্য কতটা স্বাস্থ্যের ক্ষতিজনক, যেটা দেখে সত্যি আমার একদম কান্না পেয়েছে। বিকজ তারাও অর্থের জন্য কাজ করতে এসেছে। যা হোক, এটা খুবই দুঃখজনক যে অ্যাকচুয়ালি আমাদের দেশের একটু আইন কঠোর হওয়া উচিত। আজকে অ্যাকচুয়ালি ধূমপান করে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে সবাই খাচ্ছে, কিন্তু আজকে 2026 সালে অবাক হবে কি পরিমাণ মানুষ অ্যাকচুয়ালি তামাক ছেড়ে দিয়েছে। নাম্বার 1, সচেতনতা, তাদেরকে জানানো হয়েছে যে স্বাস্থ্যের জন্য ক্ষতি। নাম্বার 2, যেটা আমি আমার বাস্তব থেকে আমি দেখেছি, সেটা হচ্ছে যেমন আমি অ্যাকচুয়ালি কাজ করি স্কুলে, আমি টিচার। তা আমি দেখেছি আমার স্কুলে আমার কলিগরা যারা সিগারেট খায় তাদের জন্য স্ট্রিক্টলি, তাদের কিন্তু যেহেতু ওই দেশে টোটালি আপনি বন্ধ করতে পারবেন না, মানব অধিকার, সবার রাইট আছে স্বাধীন নেওয়ার জন্য, তো তাদের জন্য নিয়ম আছে স্কুল ক্যাম্পাসের বাইরে আপনার 20 মিনিট হেঁটে যেতে হবে, একটা শেল্টার করা হয়েছে। যদি ধূমপান করতে চান ওখানে গিয়ে তুমি করে আসবা। তাতে দেখা গেছে কি তাদের ওই টাইমে সিগারেট খাওয়াচ্ছে, তারা মনে করছে আমি বরং আমার চা খাই, আমার লাঞ্চ করি। বিকজ স্ট্রিক্ট যে স্কুল কম্পাউন্ডের মধ্যে তুমি অ্যালাউ না। তাতে কি হয়েছে, অনেকে গ্রাজুয়ালি কমিয়ে দিচ্ছে। সিমিলার হসপিটালেও আমি একটা সেকশনে কাজ করতাম, তখন দেখেছি যে হসপিটালে যে যারা ধরে ধূমপান করবে তাদের ওই কম্পাউন্ডের মধ্যে অ্যালাউ না, স্ট্রিক্ট আইন। তখন তাদের ধূমপান করতে হলে অন্তত 10 মিনিট 20 মিনিট বাইরে ছোট একটা শেল্টার করা হয়, ওখানে যে তারা ধূমপান করতে হবে। তাতে দেখা গেছে কি স্লোলি মানুষ কিন্তু এটা থেকে ধীরে ধীরে সরে আসছে। অনেক ধরনের কথা বলেছে এবং বাস্তবায়ন করতে হয়েছে। আপনার
বক্তব্যই রেখেছেন অনেকে যে ম্যাডাম খালেদা জিয়া সরকারের সময় প্রথম এটা হয়েছে এবং বর্তমান কাছে তরুণ প্রজন্ম সবার আশাবাদ অনেক বেশি। সরকার সে বিষয়ে সচেতন আছে, বিভিন্ন প্রক্রিয়া আসলে সরকারের বিভিন্ন সংকট স্পেসিফিক পারপাসের জন্য তৈরি করা। এনবিআরের মূল উদ্দেশ্য হচ্ছে রাজস্ব আয়। স্বাধীন সরকার জনগণের সরকার হয়, রাজস্ব আয় এমন ভাবে করতে হবে যে সর্বপরে রাখতে পারো রাজস্ব বৃদ্ধি কিভাবে হয়। লবণের উপর ট্যাক্স বসানো সবচেয়ে বেশি রাজস্ব আয় ইনভেস্ট থেকে ওটা রাখলেই মানুষ, তাহলে তো আবার জনগণ বিদ্রোহ বিবেচনা রাখতে হবে যে কোন জায়গায় বেশি। একটা বিষয় আমরা আজকে যেহেতু একটা বিষয় এটাই বিষয়, কিন্তু রাজস্ব ফাঁকি হচ্ছে সবচেয়ে বেশি মিষ্টি দোকান। আমরা একটু সচেতন না এই ব্যাপারে, যখন আগে আসছি মানে মিষ্টির দাম এই সরকারের রাজস্ব ট্যাক্স বসাইতে বসাতে করছে যে মিষ্টির দাম ভালো ভালো দোকানে 400 টাকার নিচে কোনো ধরনের মিষ্টি নেই। এখানে দুধ ছানা কিছুই নেই, তার দামও 400 টাকা, বালুশাহী 400, কোনো কোনো একটু পশ এরিয়ার দোকানে বালুশাহী লাগবে যেখানে দুধের কোনো ব্যাপার নেই, সেগুলোর দামও 600-700 টাকা কেজি। তো এটা কেন ট্যাক্স দিল? কিন্তু ওই দোকানটা কেউ ট্যাক্স দিচ্ছে না বলতে গেলে, কারণ আমরা কেউ নেবো বা রিসিভ নেই না, চট করে গাড়ি থামায় বা মিষ্টি কিনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওদের আমি নিজে থেকেও দাঁড়ায় দেখছি যে 10 জনের মধ্যে একজন ইভেন আমিও অনেক সময় দিই। তারপরে সিএনজি থেকে অনেক সময় দিই, তারা টাকা নির্ধারণের সময় দামটা কত হয়েছে এটা দেখার জন্য একটা রিসিভ করে টাকা দেয়। কিন্তু কোনো জায়গায় মিষ্টির দোকানে অধিকাংশ ওই দোকান আছে এখানে লেখা থাকে মিষ্টির দাম টাকা দিয়ে চলে আসে। এদিকে নজর দিলেই 1,000 কোটি টাকা ওখান থেকে আসে। ওই যে সচেতনতা না থাকা, আমরা জনদামি সচেতন, এটা খারাপ, এটা খারাপ খারাপ বলতে বলতে যখন অতিষ্ঠ হয়ে যায়। এই জগদ্দল পাথর 41 সালের আগে যাবে না, সবাই মেনে নিয়েছিল। 5ই আগস্ট কেমন করেছিল, জনদামি যখন বিক্ষুব্ধ হয়ে আসে তখন পরিবর্তন হলে ঝড়ের মতো হয় না। তো ওইভাবে এটাকে এটা বিশেষ খারাপ দিয়ে তখন বললে শুধু হবে, সবই যে খারাপ সেটাও বলা যাবে না। খারাপ কার জন্য তাদের সামর্থ্যই নাই, করি তারা ভাত থাকে, এটা আমাদের কালচার। আমাদের কালচার আমাদের স্যার অনেকেই জানি, অনেক পাকিস্তানের সময় সন্ধ্যে লঞ্চে আসতেছে, বাবা ছেলে ছেলে ছোট, এই গল্পটা আমি আরো এখন করেছি, প্রত্যক্ষদর্শী গল্প। মানে আরো সে সময় আমি চলে জানি ওই আঙুলের দাম ছিল 16 টাকা। বাংলাদেশে অনেক জেলা শহরে তখন ছিল না, সদরঘাটে 16 টাকা কেজি, তখন তো কেজি না সে আঙুল কিনে জীবনেও কোনোদিন আঙুল দেখে নেই। মনে করেন নদীবার গরু রাখারই লোক রাষ্ট্রের সাথে আসতেছে, আমি খাবো রাখ ও খাওয়ার বিড়ি কিনে দিচ্ছি। এই যে মানসিকতা ছিল আমাদের শিল্প সাহিত্যে 1000 বছর আমাদের বলছেন আগে নশ্বর কোটা মারণাস্ত্র, আপনি ইয়েতে যাবেন বেরিটা রিভলভার বানায় 1 বছর লাগে অর্ডার দিতে, কারণ ক্লাস করে পোস্টারে ধরে নিয়ে নকশা করে আমাদের বেশি। তো এটা হচ্ছে মানুষ মারার জিনিস, তার উপরে বা শিল্প কর্ম সেই নস্যির উপর নস্যির পা অভিযোগের রবীন্দ্রের মধ্যে নস্য নিয়ে আরেকটা উল্টা জিনিস। তারপরে আমাদের ছেলের সময় মোবাইলের সময় জনসনের লাইটা, কুমিরের চামড়ার বাক্স, এখনো সিঁদুর বাটি, চুক্ষ দিয়ে সিগারেটের প্যাকেট টাকার বাক্স, এগুলো ইতিহাস ঐতিহ্য। আমাদের সমাজে সে ধরনের উপরতা থাকে স্মার্ট হওয়ার জন্য উপরের সময়। কিন্তু যারা স্বাস্থ্য কারণে মরে যাচ্ছে, ক্যান্সারে, ধূমপানে, নাম কারণে, এদের শুধু ইচ্ছার জন্য পুষ্টিহীনতা, তাদের তো এফোর্ড করার ক্ষমতা নেই। কিন্তু ভালো জিনিস না খেয়ে, মাছ মাংস না খেয়ে, এইটাই সিগারেট খেয়ে জিন্না সাহেব, চার্চিল 80% দেশে যাওয়া বলতে গেলে তারা সবচেয়ে বড় ভুল পাইছে। এইটার জন্যই যেখানে মানুষ পড়ে যাচ্ছে সেটা, কিন্তু যার তারা তারা পড়ে গিয়েছে, তাদের আবার ওই ক্যাপাসিটি ছিল। খারাপ জিনিস হলে তারা
চিকিৎসার মাধ্যমে ক্যান্সার হচ্ছে, চিকিৎসা কে দিতে পারতেছে? তার টাকা আছে, কিন্তু দরিদ্র অধিকাংশ জনগণের টাকাই নেই। তারা সেই তার জন্য আসল খাদ্য খাবার না খেয়ে ভূগর্ভের মধ্যে পেশার কথা খেয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। আর সরকার এই সোশ্যাল সেফটি সমর্থনের পরিষদে গুরুতর অসুখ বিসুখে আক্রান্তদের জন্য টাকা ছিল, এবার ঋণ বন্ধের জন্য 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত অনুদান দিচ্ছে সরকারের বাজেট, কিন্তু 1 লাখ কোটি টাকার উপরে সোশ্যাল নেই। এবং কথা আমার একটা সন্দেহ হচ্ছে, আমি সচিবের দায়িত্ব পাওয়ার পর আন্তর্জাতিক মিটিং যাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছি যে একটা ডিপার্টমেন্টের সোশ্যাল সেফটি নেটওয়ার্কে জনসংখ্যা সংখ্যাতে এখন আরেক ডিপার্টমেন্ট দেখলাম যে তারাও ওই বৃত্তি দেয়। আমরা তো কত প্রাইমারি স্কলারশিপ, এই যে জুনিয়র স্কলারশিপ, তারপরে সেকেন্ডারি হায়ার ইন্টারমিডিয়েট এইভাবে রিজার্ভেশন, কিন্তু এখন অন্য মন্ত্রণালয় আমাদের অবসর সমিতি আছে, যারা 20,000 টাকা নিচে থাকে কর্মচারী রিটায়ার, তাদের ছেলেমেয়েদের আমরা বৃত্তি দিই। কিন্তু 2,15,000 স্কলারশিপ দিচ্ছে সরকারের আরেক মন্ত্রণালয়, ইউনিভার্সিটি পড়া হবে 1300 টাকা, ইন্টারমিডিয়েটে পড়া 1100, স্কুল পড়া 900 টাকা। এই ভর্তির সংখ্যা, ওই যে স্কলারশিপ পরীক্ষার বৃত্তি নাকি, এটা অটোমেটিক ভর্তি হলে তার সন্তানের নাম ফেলবে, এটা আমরা জীবনেও শুনি না। আদৌ শিক্ষা অফিসার বা এটা ডিসবার্স হয় কিনা, আমার কলেজে দেয়, আমি তো চাকরি করতেছিলাম না 10-15 বছর, এটা খারাপ আছে। ওইভাবে আমাদের জনসংখ্যা, এই যে বললেন যে এইটা যদি বন্ধ করে দেওয়া হয় 2 লাখ শ্রমিক যাবে, এই ধরনের শ্রমিকের বিভিন্ন খাতে যোগ করে দেখা যায় যে জনসংখ্যার অর্ধেকের বেশি হয়ে যাবে। তাহলে রিটার্ন করা কোথায়, আর শিশুরা কোথায় গেল? সবাই দামি যোগ করলে তাদের সংখ্যা হয়ে যাবে না, তাহলে সজ্জার বিড়ালের মতো, যে এইটা যদি মাংস হয় বিড়াল দেবে কোথায়, আর এইটা যদি বিড়াল হয় মাংস দেবে কোথায়, সেরকম হয়ে যাচ্ছে। মানে তথ্য বিভ্রান্তি। আপনাদের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়, আস্তে আস্তে যে সচেতনতা সৃষ্টি করেছে, ক্যাম্পেইন এই ভেবে একসময় অবশ্যই এগুলো ভেসে যাবে, তাদের বিপদ নেই। যে সিগারেট যেমন আসছে এটা বিলুপ্ত হয়ে যাবে, নতুন নতুন জিনিস আসতে পারে, সচেতনতা আসল জিনিস। এই অ্যাওয়ারনেস অনেক আনা হয়ে গেছে, তারপরেও কিছু দাবি দেওয়া না পালন করলে তো আন্দোলন সংগ্রাম হবে না, তাহলে বিপ্লব হয়ে যাবে, রক্তাক্ত হতে পারে। সেই জন্য যে দাবি দেওয়া আসতেছে, কিছু আরো ট্যাক্স বসানোর জন্য অনুরোধ যাচ্ছে। আর আমাদের ভেবে দেখতেছে কি সুন্দর উপস্থাপনা, যে ইনফ্লেশনের সাথে যে অবনতিতা, ওই সময়ের যে দাম, সিগারেটের দাম পাকিস্তানের মধ্যে সিগারেট 1 টাকার মতো ছিল, বলে আছে হচ্ছে দাম ওই যে বলে কয় টাকা বাড়ছে, কিন্তু চায়না টাকা 1 আনা ছিল সে লবণের দাম, সে লবণ এখন এটা আয়োজিত হয়েছে, আপনি কিন্তু একটু সাদা লোক করে এটা 25 টাকা এসিআই এবং কিন্তু বিশেষে মাঝে করোনার মধ্যে পুজো করে লবণ 50 টাকা অথচ বাড়লো, ছেলের দাম ছিল 1 আনা 70 পর্যন্ত, 1 আনার জিনিস 1 টাকা।